গাজা, লেবানন এবং ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি হামলার জেরে ইউরোপিয়ান ইউনিয়নে অস্থিরতা বাড়ছে। ইসরায়েলের সাথে ইইউর সহযোগিতা চুক্তি স্থগিতের দাবি এখন তুঙ্গে। মঙ্গলবার লাক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে আয়ারল্যান্ড, স্পেন এবং স্লোভেনিয়া আনুষ্ঠানিকভাবে এই দাবি উত্থাপন করে। এর আগে ইইউ প্রধান কায়া কালাসকে দেয়া এক যৌথ চিঠিতে তারা দাবি করে ইসরায়েল পদ্ধতিগতভাবে প্যালেস্টিনিয়ানদের উপর নিপীড়ন চালাচ্ছে, বিশেষ করে সামরিক আদালতে প্যালেস্টিনিয়ানদের মৃত্যুদণ্ড দেয়ার প্রস্তাবিত আইন এবং ত্রাণ সরবরাহে বাধার বিষয়টি চুক্তির চূড়ান্ত লঙ্ঘন বলে মনে করছে দেশগুলো। স্পেন, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড আজ ইসরায়েলের সাথে ইইউ এর অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের বিষয়ে আলোচনার অনুরোধ জানিয়েছে। এই চুক্তি অনুযায়ী মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের ভিত্তিতেই কেবল ইসরায়েলের সাথে সম্পর্ক রাখা সম্ভব। 1995 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি মূলত ইসরায়েল ও ইইউর মাঝে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের মূল কাঠামো। এর আওতায় ইসরায়েল ইউরোপের বাজারে বড় ধরনের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পায়। তবে এই চুক্তির 2 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ আছে, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবাধিকার রক্ষার মাধ্যমেই কেবল এই সম্পর্ক বজায় থাকবে। আয়ারল্যান্ড ও স্পেনের দাবি, ইসরায়েল গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি করে এই শর্ত ভেঙেছে। এই দাবির মুখে শক্তিশালী বাধা হয়ে দাঁড়িয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়েডেফুল স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা মোটেও সঠিক সিদ্ধান্ত হবে না। জার্মানির মতে কঠোর এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে ইসরায়েলকে চাপের মুখে রাখা শ্রেয়। আমরা এই ধরনের প্রস্তাবকে অনুপযুক্ত মনে করি। তা সত্ত্বেও অবশ্যই ইসরায়েলের সাথে সংকটপূর্ণ ইস্যুগুলো নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে। জার্মানির এমন অবস্থানে সমর্থন দিয়েছে ইটালিও। তবে বেলজিয়াম ইসরায়েলের পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। অন্যদিকে ফ্রান্স এবং সুইডেন অধিকৃত ওয়েস্ট ব্যাংকের অবৈধ বসতি থেকে পণ্য আমদানি বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেছে। ইইউ কর্মকর্তাদের মতে যে কোনো বড় পদক্ষেপ নিতে 27টি সদস্য দেশের সর্বসম্মত সম্মতির প্রয়োজন, যা বর্তমানে প্রায় অসম্ভব। ইসরায়েলের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। লেবাননে তাদের এই নির্বিচার ও অসম প্রতিক্রিয়া সমস্যাযুক্ত এবং নিন্দনীয়। যৌথভাবে ব্যর্থ হলেও কিছু দেশ একতরফা পদক্ষেপ নিতে শুরু করেছে। স্লোভেনিয়া 2025-এ ইসরায়েলের অধিকৃত অঞ্চলের অবৈধ বসতি থেকে আসা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। স্পেনও 2026 সাল থেকে একই ধরনের আইন কার্যকরের ঘোষণা দিয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ড তাদের পার্লামেন্টে অকিউপাইড টেরিটরিজ বিল পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, যার মাধ্যমে অবৈধ ইসরায়েলি বসতির সাথে সব ধরনের ব্যবসা নিষিদ্ধ হবে। গাজা পুনর্গঠনে যখন $71 বিলিয়ন খরচের অনুমান করা হচ্ছে, তখন ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা নিয়ে ইউরোপের দেশগুলোর এই মতভেদ নীতিগত দ্বন্দ্বের রূপ নিয়েছে। নিষেধাজ্ঞার প্রস্তাব আপাতত সফল না হলেও বাণিজ্যিক চাপ প্রয়োগের এই প্রবণতা ভবিষ্যতে ইইউ ইসরায়েল সম্পর্কে সমীকরণ বদলে দিতে পারে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বাহিনী ও উগ্রবসতি স্থাপনাকারীদের সহিংসতায় পরিস্থিতি হয়ে উঠেছে অস্থিতিশীল। এতে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। মঙ্গলবার রামাল্লার কাছে আল মুঘাইর গ্রামে ইসরায়েলিদের যৌথ হামলায় প্রাণ হারিয়েছে 2 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতদের মধ্যে 14 বছর বয়সী এক কিশোর এবং 32 বছরের এক পুরুষ রয়েছেন। এছাড়া অতর্কিত এই গুলি বর্ষণে আহত হয়েছে আরও 4 জন। স্কুল চলাকালীন হঠাৎ একদল সেটেলার সেনাবাহিনীর সাথে মিলে অতর্কিত হামলা চালায়। তারা সরাসরি গুলি ছুড়তে শুরু করলে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়। এরপর স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য খবর দিলে ওই সময়ে সেনারা আবারও অন্য পাশ থেকে গুলি চালাতে শুরু করে। জিহাদ আবু নাইম নামের এক ব্যক্তি তখন শিশুদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন, আর তখনই তাকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে সোমবার গাজা উপত্যকায় পৃথক কয়েকটি হামলায় 5 প্যালেস্টাইনিয়ান নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন নাসের হাসপাতালের চিকিৎসকরা। ইসরায়েলি সামরিক বাহিনী একে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করলেও হতাহতের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্যালেস্টাইনের স্বাস্থ্যকর্মীরা। আকস্মিক এই হামলায় স্বজন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
هو وخطيبته. আমি যখন হাঁটতে যাচ্ছিলাম দেখলাম একজন লোক মাটিতে শুয়ে আছে। সে আমার ছেলে, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। আমরা তার বাগদত্তার পোশাক কেনাকাটা করতে বের হয়েছিলাম। সামনের বৃহস্পতিবারই ওর বিয়ে হওয়ার কথা ছিল, সেটারই প্রস্তুতি নিচ্ছিল সে। جدا منطقة ما فيها أي شيء. অন্যদিকে একই দিনে হামলার ধারাবাহিকতা দেখা গেছে উত্তর গাজার বেত লাহিয়া উপকূলেও। প্রত্যক্ষদর্শীদের দাবি, উপকূলীয় এলাকায় টহলরত ইসরায়েলি নৌবাহিনী নৌকা থেকে অতর্কিত গুলি চালানো হলে ঘটনাস্থলে এক নারী নিহত হন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি অস্বীকার করে বলা হয়েছে ওই সময় এমন অভিযান বা গোলাগুলির ঘটনা তাদের রেকর্ডে নেই। সামাহের জীবনের একমাত্র স্বপ্ন ছিল মা হওয়া। যুদ্ধ শুরুর ঠিক আগেই তার গর্ভে 3টি ভ্রূণ প্রতিস্থাপন করা হয়েছিল, কিন্তু যুদ্ধের ভয়াবহতার মধ্যে তার গর্ভপাত হয়ে যায়, যা তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। আমরা সামেহেকে সান্ত্বনা দিতাম যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ইসরায়েলিরা তাকে কাফনের কাপড় পরিয়ে দিল। মূলত এই সহিংসতাগুলো তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির অসরতাকেই প্রমাণ করে। চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল হামাসের নিরস্ত্রকরণ এবং নির্দিষ্ট এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। তবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো অগ্রগতি না হওয়ায় শান্তি প্রক্রিয়া এখন পুরোপুরি স্থবির। পাল্টাপাল্টি দোষারোপ আর ক্রমাগত হামলার কারণে গাজার পরিস্থিতি আবারও একটি দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে মোড় নিচ্ছে। ইরশাদ জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের মাঝে স্বস্তির বার্তা দিয়ে অভূতপূর্ব এক পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়া। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে B50 বায়োডিজেলের বাস্তব পরীক্ষা চালিয়েছে দেশটি। চলতি বছরের 13 এপ্রিল পর্যন্ত B40 নীতির আওতায় প্রায় 3.9 মিলিয়ন কিলোলিটার পাম তেল ভিত্তিক বায়োডিজেল ব্যবহার করেছে দেশটি। সরকার এখন বাধ্যতামূলক মিশ্রণের হার 40% থেকে বাড়িয়ে 50% নেয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী 1 জুলাই থেকে B50 চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি সব খাতের জন্যই প্রযোজ্য। আমরা 2025 সালের 29 ডিসেম্বর থেকেই এই রোড টেস্ট শুরু করেছি। সব খাতে B50 চালু হবে। B40 ও B50 একসঙ্গে থাকলে অবকাঠামোগত জটিলতা সৃষ্টি হতো, তাই সবকিছু একসঙ্গে B50-তে রূপান্তর করা হবে। মঙ্গলবার ওয়েস্ট জাভার লেমবাংয়ে পরীক্ষামূলকভাবে একটি বাসে B50 জ্বালানি ব্যবহার করা হয়। কর্মকর্তারা জানান, জ্বালানির কার্যকারিতায় পানির উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বিশেষভাবে পরীক্ষা করা হচ্ছে। প্রতিবার ফ্যাটি অ্যাসিডের মিথাইল এস্টার বা বায়োডিজেলের পরিমাণ বাড়ানো হলে এর গুণগত মানও নিশ্চিত করতে হয়। প্রতিটি ধাপে যেমন মনোগ্লিসারাইড ও পানির উপস্থিতি বিবেচনায় নেওয়া হচ্ছে, এগুলোর সীমা নির্ধারিত। যেমন বর্তমানে B40-তে 320 ppm থাকলেও B50-তে তা কমিয়ে 300 ppm করা হচ্ছে, যা ভোক্তাদের জন্য নিরাপদ। এই বায়োডিজেল কতটা টেকসই তা যাচাইয়ে বাস, ট্রাক ও এসইউভি সহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে পাহাড়ি ও বাঁকা সড়কে চালানো হচ্ছে। চালকদের বেশিরভাগই এই বায়োডিজেল ব্যবহারে আগ্রহী, তবে তারা চান নতুন জ্বালানির দাম যেন সবার নাগালের মধ্যেই থাকে। হ্যাঁ, আশা করি ভবিষ্যতে এটি নিয়মিতভাবে ব্যবহার হবে, কারণ এটি স্বাভাবিক ও স্থিতিশীল। আমার ব্যক্তিগতভাবে এই জ্বালানি খুবই পছন্দ। এতে শক্তি বেশি, পরিবেশ বান্ধব এবং চালাতে হালকা মনে হয়। ইন্দোনেশিয়ার এই উদ্যোগ জ্বালানি আমদানি কমানো এবং বৈশ্বিক অস্থিরতার ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবে দেখা হচ্ছে। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো ইউরোপের দেশগুলোর জন্য লাইফলাইন হিসেবে পরিচিত দ্রুজবা পাইপলাইন গত জানুয়ারি মাসে রাশিয়ার ড্রোন হামলায় এটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই বন্ধ ছিল তেল সরবরাহ। অবশেষে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুখবর দিয়েছেন, এপ্রিলের শেষেই পাইপলাইনটি পুনরায় সচল হবে। তবে এই মেরামত নিয়ে রাজনীতি কম হয়নি। হাঙ্গেরি ও স্লোভাকিয়া বারবার কিয়েভের বিরুদ্ধে পাইপলাইন সংস্কারে বিলম্বের অভিযোগ তুলেছে, যা ইউক্রেন বারবারই প্রত্যাখ্যান করে এসেছে। তবে প্রতিবারের মতো এবারও অভিযোগের একই সুর মেলালো ক্রেমলিন। রাশিয়া প্রযুক্তিগতভাবে তেল সরবরাহ করতে প্রস্তুত, কিন্তু কিয়েভ প্রশাসন আমাদের সঙ্গে ব্ল্যাকমেইল শুরু করেছে। তেল সরবরাহ বন্ধের জন্য পুরোটাই দায়ী কিয়েভ। তারা পাইপলাইন খুলবে কিনা তা তাদের উপরই নির্ভর করছে।
киевского режима. পাইপলাইনের সংকটের পাশাপাশি রণক্ষেত্রের খবরও বেশ উদ্বেগজনক। রাশিয়ার শীর্ষ জেনারেল ভ্যালেরি গ্যারাসিমভ টেলিভিশনে ঘোষণা দিয়েছেন তাদের বাহিনী শুধু মার্চ ও এপ্রিল মাসেই প্রায় 700 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে, আর চলতি বছরের শুরু থেকে দখলে নিয়েছে আরও 1000 বর্গ কিলোমিটার। চলতি বছরের শুরু থেকে আমরা 80টি বসতি এবং 1700 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছি। লুহানস্ক পিপলস রিপাবলিকের পুরো এলাকা এখন আমাদের অধীনে। আমাদের যৌথ বাহিনীর অভিযান এখন সব দিকেই এগিয়ে চলেছে। যুদ্ধের এই নতুন মোড় এবং জ্বালানি সংকটের এই টানাপোড়েন পুরো অঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। আমেরিকা ও পশ্চিমা মিত্রদের সামরিক সহায়তা সত্ত্বেও ইউক্রেনের জন্য বর্তমান পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।